আমরা আশঙ্কা করছি অতীতের ফ্যাসিজমের চাইতে আগামীর ফ্যাসিজম হবে আরও ভয়াবহ। এই জন্য আমরা বলতে বাধ্য হয়েছি, যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে সেদিন থেকে এই নতুন ফ্যাসিজমের যাত্রা শুরু হয়েছে। এই তোমরা কেমন আছো? লেখাপড়া করছো তো? সূরা বাকারাতে বলা হয়েছে, ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকমুতুল হককে ওয়া আনতুম তাআলামুন। জনগণের সরাসরি ভোটের মাধ্যমে ম্যান্ডেট প্রাপ্ত হয়ে এই সংসদে এসেছে। আমাদেরকে যদি কেউ হুমকি ধামকি দিয়ে মনে করে সরকার পতন করবে, আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ নেতার উদ্দেশ্যে বলতে চাই, আপনি খালি হুকুম দিবেন, ইনশাআল্লাহ বিগত দিনে আপনার নির্দেশ প্রাপ্ত হয়ে আমরা যেভাবে রাজপথে অবস্থান করে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম করেছি, একইভাবে খুনি হাসিনাকে পতন করার জন্য আমরা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছি, আমাদেরকে যদি হুমকি দেওয়া হয় তাহলে সম্মানিত বিরোধী দলের প্রতি সম্মান রেখেই বলছি, আপনারা যদি আমাদেরকে পতন করার হুমকি দেন তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরকে পতন ঘটানো হবে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে, কেন তিনি এটা বলছেন? জামাত ইসলামের কোন নেতা বলেছে আমার কাছে যে জান্নাতের টিকিট আছে বিক্রি করছি? টিকিট বিক্রির একটা কথা বলা হয়েছে। মাননীয় স্পিকার, একটু প্লিজ। অবশেষে কট খেলেন বিকাশ নূর এবং ফজু পাগলা। এই দুইজন ব্যক্তির কথা আপনাদের কাছে তুলে ধরবো। এক নম্বর ব্যক্তি হলো বিকাশ নূর, যে চাপাবাজি মিথ্যাবাজি ছাড়া আর কিছুই জানে না। কারণ গণ অভ্যুত্থানের পরে কত বক্তৃতা দিয়েছিল যে এই দেশে বিএনপি ক্ষতিকারক, এই সেই হ্যান ত্যান ডিসেন্ট, অনেক কিছু বলেছে। তো যাই হোক, যারা মিথ্যাবাদী, সে নিজেও তো একজন মিথ্যাবাদী। সে কোরআন আয়াত একটা তিলাওয়াত করে, সূরা বাকারার 42 নম্বর আয়াত, সে তিলাওয়াত করতে গিয়ে তিনি ভুল করেছেন এবং কতগুলো ভুল করেছেন আপনাদেরকে আমি জানিয়ে দেবো। এই ভদ্রলোক কোনো অবস্থাতেই, আমি সে কারণে গতকালকে না, শুধু এর আগেও যতবার তার ব্যাপারে কথা বলেছি, সবসময় আমি সন্দেহ পোষণ করে বলেছি যে যারা যেটা না, সে সেইটাকে বেশি বুঝাইতে চায়। ও মুক্তিযুদ্ধে যদি সত্যিকার অর্থে অংশগ্রহণ করতেন এবং তিনি যদি সত্যিকার কোম্পানি কমান্ডার থাকতেন, 900 মুক্তিযোদ্ধার নেতৃত্ব দিতেন, তারপরে ব্যাংকারি ছিলেন, এটা যদি সঠিক হইতেন, রক্ত দিয়েছে সেটা যদি দেখা যায় তো সঠিক হয়েছেন, তাহলে তিনি সংসদে দাঁড়িয়ে চিল্লিয়ে বিল্লিয়ে উল্টো পাল্টা বক্তব্য দিতেন না। যেহেতু ভুয়া মুক্তিযোদ্ধা কিংবা তিনি মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি, এতটুকু আমরা রেসপেক্ট করতে পারি। বাসায় বসে আমার দাদাও তো চিন্তা করতে পারে যে আমি মুক্তিযোদ্ধা, আমার খালুজান চিন্তা করতে পারে আমি মুক্তিযোদ্ধা, অনেকে মনে মনে বাতাসা খাইতে পারে আমি মুক্তিযোদ্ধা। উনি সেই রকম একজন মুক্তিযোদ্ধা। উনি একটা বেশ অবজেকশনেবল কথা বলেছেন যে মুক্তিযোদ্ধার পরিবার কখনো জামাত করতে পারে না। কিন্তু ফজলুল সাহেব, আপনি ভুলে গেছেন রাজাকার যারা ছিল বাংলাদেশে। আপনাদের ভাষ্য হলো যে আজকে যারা এই 77 জন বসে আছে এর মধ্যে কেউ রাজাকার নাই। যারা রাজাকার ছিল, যদি তাদের পূর্ববংশীয়, তারা মারা গেছেন। কিন্তু আজকে যারা বসে আছে তারা কেউ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলেনি, কারণ তাদের বয়সই হয়নি। আপনি যেভাবে বলছেন যে মুক্তিযুদ্ধের যারা শহীদ পরিবার তারা জামাত করতে পারে না, তাহলে আমি যদি আপনাকে প্রশ্ন করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট হলেন, তার প্রধানমন্ত্রী কে ছিল? বন্ধুরা, আপনারা জানেন কিনা জানেন, তাদের প্রধানমন্ত্রী ছিল শাহ আজিজুর রহমান, একদম নাম করে রাজাকার ছিলেন। তখন তো আপনারা কেউ কিছু বলেননি। এই সবাই কেমন আছেন? ভালো তো? সংসদে তো ঘটনা ঘটতে গেছে, ছি ছি, লজ্জায় মরছে। কে কে নূর কোরআন পড়তে পারে না? দর্শক, ঘটনা তো ঘটে গেছে অবশেষে। নুরুল হক নূর, তিনি জামাত ইসলামকে শিক্ষা দিতে গিয়ে নিজেই যেন একটা শিক্ষা পাওয়া গেল। ভাই, জামাত ইসলামকে অপমান অপদস্থ করতে গিয়ে নিজেই অপমান অপদস্থ হয়ে গেল। এমনভাবে সংসদে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছে, তাতে বোঝা গেল সে মক্তবে পড়ছে কিন্তু ঠিক মতো মক্তবে যায় নাই। সকালবেলা তার মা বাবা তারে মক্তবে পাঠাইছে, কিন্তু সে যায় নাই, সে পালাইয়া অন্য জায়গায় গেছে, ঘুরিয়া বেড়াইছে, মাঝে মধ্যে গেছে, যার কারণে এতটুকু শিখছে। দর্শক, কেন এই কথাটা বললাম? আপনারা হয়তো কোরআন তেলাওয়াতটা শুনছেন, তাই না? তার কোরআন তেলাওয়াতটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় বইতেছে। ভাই, আসলে যে যেটা পারে না ওইটা না করাই উত্তম। বোঝেন না ঘটনা? যে যেটা পারে না ওইটা না করাই উত্তম। আর একদিক দিয়ে আবার ফজু পাগলা অর্থাৎ ফজলুর রহমান সাহেব, সংসদ সদস্য, তিনি গতকাল সংসদে দাঁড়িয়ে টুপিওয়ালাদেরকে, জামাত ইসলামের নেতাকর্মীদেরকে, বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে রাজাকারের বাচ্চা বলে বলে মুখে ফেনা উঠাইয়া ফেলাইছে। শুধু মুখেই না, উপরে নিচে দুই জায়গায় তার ফেনা উঠে গেছে। তো সেই ব্যক্তি নাকি অবশেষে আমরা জানতে পারলাম আজকে সে নাকি মুক্তিযোদ্ধাই না। মানে কি একটা অবস্থা ভাই! কন যে মুক্তিযোদ্ধা না, সেই আবার মুক্তিযোদ্ধার পক্ষ নিয়ে বিরোধী দলকে রাজাকার বানায়া মুখে ফেনা উঠায় ফলাইতেছে। তো জানা গেল সে নিজেই নাকি মুক্তিযোদ্ধা না। তাহলে ভাই, এটা হাস্যকর না ভাই? এটা তো গভীর হাস্যকর, কঠিন হাস্যকর। ভাই, ওই যে ঢেল মারছে, কিন্তু ঢেলটা মারছে ভাই উপর দিকে। ঢেলটা ডাইন বামে মারে নাই, সামনেও মারে না, মারছে উপর দিক। এখন দেখে উপর থেকে ঢেলটা নিজের নাকের উপরে পড়ে, আর নাক, মুখ, সোপা ভাঙিয়া থুবড়ে গেছে। তো যাই হোক দর্শক, এই হলো তার অবস্থা। এমনিতেই হয়তো কি বলে, মুফতি আমির হামজা তারে
ফজু পাগলা বলে না, হয়তো এই জন্যই হয়তো বলে, কারণ তার কথার কোনো আগামাথা নাই। সংসদে দাঁড়িয়েও সেটাই প্রমাণ করছে। দর্শক, তাছাড়াও আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে, যেটার অংশ বিশেষ ভিডিওর শুরুতে দেখেই হয়তো আপনারা আন্দাজ করতে পেরেছেন। তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখবেন এবং মনোযোগ সহকারে আজকের প্রত্যেকটা কথাগুলো শুনে যাবেন, অনেক কিছুই আপনারা জানতে পারবেন। তো চলুন কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাই। জাতীয় সংসদে বক্তব্য দিয়ে তোলপাড় সৃষ্টি করছেন বলে যারা প্রচার করছেন ফজলুর রহমানের নামে, এই ফজলুর রহমান সাহেব আদতে কোনো মুক্তিযোদ্ধাই ছিলেন না। এখন এই কথাগুলো আপনার কাছে নতুন মনে হতে পারে, তাহলে তার ব্যাপারে আমরা জেনে নেই যে তিনি কোন ধরনের মুক্তিযোদ্ধা ছিলেন। যেমন আপনি ঘরে বসে বসে ভাবলেন যে আমি একজন মুক্তিযোদ্ধা, আমি স্বাধীনতার সপক্ষের শক্তি, কিন্তু আমরা যাদেরকে মনে করি যে মুক্তিযোদ্ধা মানে যুদ্ধ করেছে, সশস্ত্র সংগ্রাম করেছে, মাঠে নেমে আন্দোলন করেছে, তাদেরকেই আমরা মনে করি যে তিনি মুক্তিযোদ্ধা। যেমন জুলাইয়ের আন্দোলনে যারা শহীদ হয়েছে, বিপ্লবে যারা আহত হয়েছে, কিংবা যে কোনো উপায়ে তিনি মাঠে ময়দানে নেমেছেন, কথা বলেছেন, আমরা বলে থাকি জুলাই যোদ্ধা। কিন্তু এই কিশোরগঞ্জের আমাদের ফজলুর রহমান সাহেব কোথায় মুক্তিযোদ্ধা ছিলেন? তিনি কোনো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। চ্যালেঞ্জ, তার কোনো এভিডেন্স নেই। তিনি ঘরে বসে ভাবুক মুক্তিযোদ্ধা, তিনি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বলতে পারেন যে তিনি যুদ্ধ করেছেন। তাহলে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে দিই। কিশোরগঞ্জের কোম্পানি কমান্ডার, ৭১-এর ঘাতক দালাল মানে ঘাতক বইয়ের লেখক, ৭১-এর ঘাতক বইয়ের লেখক কিশোরগঞ্জের কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দার তিনি বলেছেন অ্যাডভোকেট ফজলুর রহমান মিথ্যাবাদী, তিনি সত্য কথা বলেন নাই। কারণ তিনি বলেছেন যে অষ্টাগ্রামের মধ্যে 2 জন ব্যক্তি কোম্পানি কমান্ডার ছিলেন। একজন হচ্ছেন এই বীর মুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দার, আরেকজন হচ্ছে অষ্টাগ্রামের মধ্যে ইটনার মাহবুব। এই মাহবুব, এই 2 জন ব্যক্তি হচ্ছেন তৎকালীন সময়ের কোম্পানি কমান্ডার ছিলেন। তিনি বলছেন ফজলুর রহমান কোম্পানি কমান্ডার ছিলেন না, রাইফেল হাতে যুদ্ধও করেননি। 900 মুক্তিযোদ্ধাদের যে নেতৃত্ব দিয়েছেন ফজলুর রহমান দাবি করছেন, সেটা সম্পূর্ণ ভুয়া, মিথ্যা কথা। তিনি কাউকে নেতৃত্ব দেননি, তিনি অস্ত্র হাতে নেননি, তিনি অস্ত্র নিয়ে কোনো যুদ্ধে অংশগ্রহণ করেননি। সে যে বলেছেন সে ব্যাংকারি ছিল, সাঁতরাইয়ে গেছে, রক্ত দিছে, এর কোনোটাই ফজলুর রহমানের ক্ষেত্রে ঘটে নাই, কোনো ধরনের কোনো কার্যক্রম ঘটে নাই। তাহলে সেই লোক সংসদে দাঁড়িয়ে টেবিল থাপড়িয়ে জাতিকে মিথ্যা ইতিহাস স্বাধীনতার 54 বছর পরে দেওয়ার দুঃসাহস পায় কোত্থেকে, সেটা হচ্ছে আমার প্রশ্ন। আজকের এটাই হচ্ছে বাংলাদেশের সমস্যা, ইতিহাস বিকৃতিকারী। শুধু তাই নয়, যারা তাকে নিয়ে লবণ চাবাচ্ছেন, মনে মনে ভাবছেন উনি তো আমার পক্ষেই বললো, উনি আপনার লোকও না। উনি এ যাবৎকাল 3টে মার্কার নির্বাচন করছে। উনি আওয়ামী লীগ করছে, গামছা করছে, টেলিভিশন মার্কার নির্বাচন করছে এবং পরবর্তীতে ধানের শীষ, 4টা মার্কার নির্বাচন যে ব্যক্তি করেছে, সেই ব্যক্তি কোনোদিন আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের ব্যক্তি নয়। আর আমরা যারা আগেও জিয়াউর রহমানকে সম্মান করেছি, এখনো সম্মান করি, শ্রদ্ধা করি, এবং আদর্শিক জায়গা থেকেই শুধুমাত্র ভিন্নতা, কিন্তু অন্য জায়গায় শ্রদ্ধা সম্মানের কোনো কমতি নেই। তারাই মূলত জাতীয়তাবাদ, ইসলামী ধর্মীয় মূল্যবোধের ধারক এবং বাহক। এই মানুষগুলোকে রিক্রুটমেন্ট করেছে কেউ না কেউ। এরা সত্যিকার অর্থে বাংলাদেশের মাটি ও মানুষের রিপ্রেজেন্ট করে না, এরা মুক্তিযুদ্ধকে বিক্রি করে। এরা বাংলাদেশের শুধুমাত্র 24 জুলাইয়ের যে অভ্যুত্থান, গণ বিপ্লব, এই বিপ্লবটাকে বিতর্কিত করার জন্য কারো পক্ষ থেকে সেটেলমেন্টের জন্য এখানে এসেছেন, দাঁড়িয়েছেন এবং তিনি সেই কথা বলছেন। এ ভদ্রলোক কোনো অবস্থাতেই, আমি সে কারণে গতকালকে না শুধু এর আগেও যতবার তার ব্যাপারে কথা বলেছি, সবসময় আমি সন্দেহ পোষণ করে বলেছি যে যারা যেটা না সে সেইটাকে বেশি বুঝাইতে চায়। ও মুক্তিযুদ্ধে যদি সত্যিকার অর্থে অংশগ্রহণ করতেন এবং তিনি যদি সত্যিকার কোম্পানি কমান্ডার থাকতেন, 900 মুক্তিযোদ্ধার নেতৃত্ব দিতেন, তারপরে ব্যাংকারি ছিলেন, এটা যদি সঠিক হইতেন, রক্ত দিয়েছে সেটা যদি দেখা যায় তো সঠিক হয়েছেন, তাহলে তিনি সংসদে দাঁড়িয়ে চিল্লিয়ে বিল্লিয়ে উল্টোপাল্টা বক্তব্য দিতেন না। যেহেতু ভুয়া মুক্তিযোদ্ধা কিংবা তিনি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, এতটুকু আমরা রেসপেক্ট করতে পারি। বাসায় বসে আমার দাদাও তো চিন্তা করতে পারে যে আমি মুক্তিযোদ্ধা, আমার খালুজান চিন্তা করতে পারে আমি মুক্তিযোদ্ধা, অনেকে মনে মনে বাতাসা খাইতে পারে আমি মুক্তিযোদ্ধা। উনি সেই রকম একজন মুক্তিযোদ্ধা, এর বাইরে ভিন্ন কিছু নয়। কিন্তু তার চলনে, তার ভাবসাবে, তার কথাবার্তায় মনে হয় যেন সংসদে যারা বসে আছে সবাই হচ্ছে বাংলাদেশ বিরোধী, আর উনি একমাত্র বাংলাদেশের সপক্ষের শক্তি, উনি ছাড়া কেউ বোঝে না। এইসব ধান্দাবাজি বন্ধ করেন। বুড়া হইলে মানুষকে ভীমরুতিতে পায়, কিন্তু এর মানে এই নয় যে আপনি এই বর্তমান তরুণ প্রজন্মের যুব সমাজকে, এই জেনজিদেরকে উল্টাপাল্টা ইতিহাস শিখাবেন। এই ইতিহাস আমরা শেখার জন্য বসে নাই তো। যদি ভালো লাগে, আমি যে ভয়েসটা দিলাম, এই যে আমি ভিডিওটা দিলাম, লাইভ দিলাম, আপনারা কিশোরগঞ্জে গিয়ে কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দারকে জিজ্ঞেস করেন, তার ইন্টারভিউটা আবার নেন। এই ভিডিওটা ভাইরাল হয়েছে, দেখেন তিনি কি বলতে চাচ্ছেন। আবারও বলছি, অষ্টাগ্রামের মধ্যে 2 জন ব্যক্তি কোম্পানি কমান্ডার ছিলেন, মুক্তিযুদ্ধে ছিলেন,
আরও কিন্তু ওই দুজন ব্যক্তি কোম্পানি কমান্ডার হিসেবে নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে একজন হচ্ছেন ইটনার মাহবুব সাহেব, আর একজন হচ্ছেন এই বীর মুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দার। আর এই ফজলুর রহমান নিজের কোনো দল নাই, তার কোনো ব্যক্তিগত আদর্শ নাই, তার আদর্শ আওয়ামী লীগ, গামছা, টেলিভিশন, ধানের শীষ। এখন আপনি বুঝে নিতে পারেন কে আসল মুক্তিযোদ্ধা, কে নকল মুক্তিযোদ্ধা। আজকের এই সংসদে বিভাজনের রাজনীতিটা চালু করে দিয়ে মূলত তার ইচ্ছা হচ্ছে বাংলাদেশের যাতে করে বিরোধী দল সরকারি দল যে একটি সুন্দর ইস্পাত দৃঢ় সম্পর্ক নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশকে গঠন করতে চায় সেটাকে নস্যাৎ করতে চায়। আমি মনে করি এখনো এই বাংলাদেশে বিএনপি, জামাত সহ, এনসিপি সহ সকলের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব। কারণ এই দেশটা সবেমাত্র ফেসিবাদের কবল থেকে মুক্ত হয়েছে, এখনই বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই। হয়তো মতের ভিন্নতা থাকতে পারে, হয়তো চেয়ারের কারণে আপনি আমার সামনে বসবেন, আমি আপনার পিছনে বসবো, হতেই পারে। জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশকে ভালো করে রোল করবে, চালাবে, সেটা আমরা অ্যাপ্রিসিয়েট করতেই পারি। কিন্তু আপনাদের আশেপাশে যদি দালালরা এসে বসে যায় তাহলে বুঝতে হবে এই সম্পর্ক নস্যাৎ করে ওদের মূল এজেন্ডা বাস্তবায়নের জন্য, আধিপত্যবাদ প্রতিষ্ঠার জন্য ষড়যন্ত্রকারীদেরকে ওরা কলে কৌশলে এখানে এস্টাবলিশ করবে। ওরা বারবার এস্টাবলিশ করতে চায় ওই শব্দটাই, যেই শব্দের মধ্য দিয়ে হাসিনার পতন হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, সেই যে শাহবাগীদের মরণ হয়েছে, শেষ হয়েছে, এই সেই যুদ্ধ, এই সেই ৭১, এই সেই চেতনা, এটাকেই আবার এস্টাবলিশ করাতে চায়। মানে যে এটা একটা এস্টাবলিশ এমনভাবে করো যে হাসিনা যে এই কাজগুলো করেছিল সেটাও জায়েজ ছিল, তার মানে বিএনপিও জায়েজ কাজটাই করছে, তার মানে এটা একটা মানে আপনার দায়িত্ব, এটা পালন করতে হবে। এই যে একটা সেন্স ক্রিয়েট করে দিচ্ছে, এটাই বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে আমার কাছে মনে হচ্ছে অনৈক্যের বীজ বপন করছে। এই সেন্স ক্রিয়েট করার জন্য, এই দুষ্ট মুক্তিযোদ্ধাদের হাত থেকে দেশকে রক্ষার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপি, জামাত, এনসিপি সহ সকল রাজনীতিবিদদেরকে। আমরা এখন আর পিছনে ফিরে যেতে চাই না, নতুন বাংলাদেশ গঠন করতে চাই, সামনের দিনগুলো মসৃণ করতে চাই, সুন্দর পথ চলতে চাই, সুন্দর নির্বাচন চাই, সুন্দর ডিবেট চাই। কিন্তু এখনো সংসদে, যেখানে প্রতি মুহূর্ত আমার এই সংসদে 1 মিনিটে 2 লক্ষ টাকার অর্ধেক মানে ব্যয় হয়, একদিন একটা অধিবেশন থাকলে প্রায় 3 কোটি টাকার মতো খরচ হয়, সেই জায়গায় এখানে আপনারা যদি এখন এই সব বাচাল লোকদের, দুষ্ট লোকদের কথাগুলো রেকর্ড করেন, শুনান, জনগণকে বিভ্রান্ত করেন এবং অনৈক্য সৃষ্টি করেন, এই টাকা পয়সার আসলে জবাব কার কাছে দিবেন? এই আমাদের টাকা, আমাদের পয়সা, এই পয়সা আমাদেরকে উদ্ধার করতে হলে এখানে দেশ নিয়ে কথা বলতে হবে, জনবান্ধব কথা বলতে হবে, সংস্কার নিয়ে কথা বলতে হবে, জুলাই সনদ নিয়ে কথা বলতে হবে, জুলাই যোদ্ধা নিয়ে কথা বলতে হবে, ৭১-এর মুক্তিযুদ্ধের যে ত্যাগ তিতিক্ষা, যেটার উপরে ভিত্তি করে বাংলাদেশের মানুষ যে চাহিদার আলোকে মুক্তিযুদ্ধ চেয়েছিল সেটা যা বাস্তবায়ন হয়নি, সেই বিষয়গুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে। এর বাহিরে গাল গল্প করে ট্রেজারি বেঞ্চ থেকে সামনের বেঞ্চে গালিগালাজ, সামনের বেঞ্চ থেকে ট্রেজারি বেঞ্চকে গালিগালাজ, এটা শোনার জন্য আমরা তরুণ প্রজন্ম বসে থাকিনি। আমরা ডিবেট চাই, যেই ডিবেটে বাংলার মানুষের মূল্যায়ন হয়, যেই ডিবেটে বাংলার মানুষের উন্নতি হয়, যেই ডিবেটে আমাদের হৃদয়ের মধ্যে নতুন কোনো খোরাক সৃষ্টি হয়, সেরকম ডিবেট চাই। অবশেষে কোর্ট খেলেন বিকাশ নূর এবং ফজু পাগলা। এই দুইজন ব্যক্তির কথা আপনাদের কাছে তুলে ধরবো। 1 নম্বর ব্যক্তি হলো বিকাশ নূর, যে চাপাবাজি, মিথ্যাবাজি ছাড়া আর কিছুই জানে না। কারণ গণ অভ্যুত্থানের পরে কত বক্তৃতা দিয়েছিল যে এই দেশে বিএনপি ক্ষতিকারক, এই সেই অনেক কিছু বলেছে। তো যাই হোক, যারা মিথ্যাবাদী, সে নিজেও তো একজন মিথ্যাবাদী। সে কোরআন আয়াত একটা তিলাওয়াত করতে, সূরা বাকারার 42 নম্বর আয়াত, সে তিলাওয়াত করতে গিয়ে তিনি ভুল করেছেন। এবং কতগুলো ভুল করেছেন আপনাদেরকে আমি জানিয়ে দেব। সেটা আয়াতটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা সত্যকে মিথ্যার সাথে কিংবা মিথ্যাকে সত্যের সাথে সংমিশ্রণ করো না এবং তোমরা সত্যকে গোপন করো না। সুতরাং এই বিকাশ নূর জানে না যে নিজে কোরআন আয়াত বলেছে তাও ভুল, কবিরা গুনাহ। এবং দ্বিতীয়ত হচ্ছে যে সে নিজে বলেছে তোমরা সত্যকে গোপন করো না, আল্লাহ কোরআন আয়াতই বলেছে, কিন্তু সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না এবং মিথ্যাকে সত্যের সাথে সংমিশ্রণ করো না এবং তোমরা সত্যকে গোপন করো না। সুতরাং আমি বলবো বিকাশ নূরকে, গণ অভ্যুত্থানের পরে কি কথা বলেছিল, নির্বাচনের পরে কি কথা বলছো, সেখানে কি তুমি কি সত্যতার মিথ্যাকে সংমিশ্রণ করো নাই? তুমি কি কুফরি করো নাই? তুমি কি কবিরা গুনাহ করো নাই? ওসমান হাদিকে কারা হত্যা করলো তোমরা সংসদে কি কেউ জানো নাই? জানার পর সত্যকে গোপন রাখছো, এটার বিচারও চাচ্ছ না। এবং ফজু পাগলা, সে ফজু পাগলাও একজন মিথ্যাবাদী, একজন নবীর দুশ্মন। সুন্নিরা যতই তার পক্ষে সাফাই, সে তরিকতপন্থী না, সে শয়তানের পন্থী। এবং সে সুন্নি না, সে সুন্নি নামক দাজ্জাল, সে সুন্নি না। কারণ যে সুন্নি হবে সে সহিভাবে কোরআন পড়তে পারবে, কোরআন পড়তে হবে, শিখতে হবে। যেহেতু নবী আলাইহিস সালাম কোরআনের জন্য মার খেয়েছেন। সুন্নি হলে দাড়ি রাখতে হবে, দাড়ি কই? এত খ্রিস্টানদের মতন, ইহুদিদের মতন, নাসারাদের মতন, হিন্দুদের মতন দেখা যায়। সুতরাং নবীর দুশ্মন তো তারাই যারা নবীর আশিক কথা বলে কিন্তু নামাজ পড়ে না, নবীর আশিক দাবি করে দাড়ি রাখে না, নবীর আশিক দাবি করে দুর্নীতি, চাঁদাবাজ, চান্দাবাজের সাথে জড়িত। ওরাই প্রকৃতপক্ষে নবীর দুশ্মন, এরাই মুসলিম উম্মাহকে ধোঁকা দিচ্ছে। সংসদটাকে একটা মনে করছে যে যা মন চাই তাই বললাম, নিজে যেটা আমল করো না সেটা তুমি বলো, কিয়ামতের ময়দানে আগুনের কেসে দিয়ে জিব্বা কাটা হবে। বিকাশ নূর আর ফজু পাগলা, সুতরাং এইগুলা দিয়ে সংসদকে কাঁপানো যাবে। কারণ বর্তমান অবস্থা হচ্ছে যারা চাপাবাজি করতে পারে এদেরকে মানুষে মানে সত্য মনে করে, অর্থাৎ যারা গুছিয়ে মিথ্যা বলতে পারে এদেরকে মানুষের টেবিলে থাপড়ায় হাসরের পাশার মধ্যে থাপড়াবে, মানে লোহার হ্যামার দেয়া, জাহান্নামের হ্যামার দেয়া, তখন কিন্তু প্রহার করা হবে। কারণ বুঝতে হবে যারা ফাসেক এরা মিথ্যা কথা বলে, যারা মুনাফিক এরা মিথ্যা কথা বলে, এরা ক্ষমতার পাওয়ার জন্য অথচ শুদ্ধ করে কোরআন পড়তে পারে না। বাংলাদেশে ওলামায়ে কেরাম ছাড়া
প্রায় শতকরা 90 থেকে 95 জন মুসলমান কোরআন পড়তে পারে না। তোমার নেতা কি মুসলমান নয়? তো তোমার নেতা কেন কোরআন পড়তে পারে না? তোমার নেতা যদি মুসলমান হয়ে থাকে দাঁড়িয়ে একটা সমস্যা কোথায়? এরা তো নবীর দুশমন। শত গোপন রাখছো কেন? তোমার নেতা দেশে আসার পরে বলেছে নবীর আদর্শে রাষ্ট্র চালাবে। নবীর আদর্শে রাষ্ট্র চালাবার 1 নম্বর চোরের বিচার করতে হবে, চোরের হাত কেটে দিতে হবে, দর্শনের মৃত্যুদণ্ড দিতে হবে। যারা ওসমান হাদিকে হত্যা করেছে এই পর্যন্ত আমার মনে হয় তারেক যে এই জন্যই কথা বলে না, কারণ কথা বলে না এই জন্য, কারণ কথা বলতে গেলে ওসমান হাদির বিষয়গুলো টেনে আসবে, কারা হত্যার সাথে জড়িত, ধর্ষণের সাথে জড়িত, চোরের সাথে জড়িত, টেনাবের সাথে জড়িত চলে আসবে। এই জন্য তো তুমি তো জানো তোমার নেতা দেশে আসার পরে কি বলেছে যে আমরা নবীর আদর্শে রাষ্ট্র চালাবো। তো কই নবীর আদর্শে কই? এ পর্যন্ত যতগুলো গুণ হলো বিচার হয়েছে, চাঁদাবাজি হয়েছে, বিচার হয়েছে। সুতরাং কারা কারা চাঁদাবাজি করছে গোপন রাখছো কেন? সংসদ উপস্থাপন করো যে অমুক অমুক জায়গা অমুক দল তারা চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, সবকিছু প্রমাণিত। তো সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করলো কারা? সত্যকে গোপন রাখলো কারা? সত্যকে গোপন রাখলো কারা? জানে কারা খুনের সাথে, দর্শনের সাথে, চাঁদাবাজির সাথে, টেন্ডারবাজির সাথে, দুর্নীতির সাথে জড়িত, যে তোদের হোক নাম বলে দাও, গোপন রাখছো কেন? ও এটা তো বিকাশ নাম্বার নয়, এই জন্য বিকাশ নাম্বার হলে বলে দিতে এই নাম্বারে টাকা পাঠান, ঠিক না? তো ফজু পাগলার ভিতরে ইসলাম বিদ্বেষী কথা আছে, কোরআন বিদ্বেষী কথা আছে, নবী বিদ্বেষী কথা আছে। আমাদের দেশে সুশীল আলমদের চোখে এগুলি পড়বে না। একটা কথা মনে রাখবেন, আমরা আলিম হিসেবে সত্যটা বলে যাই, সুন্নি হোক খাঁটি ভাবে হোক। আমাদের কাছে অনেক সুন্নির লোক আছে মাশাআল্লাহ, নবীর সুন্নত রাখে, দাড়ি রাখে, টুপি পরে, নবী সাল্লামের নামে দুরূদ পড়ে, ঠিক আছে, কত সুন্দর। কিন্তু সুন্নি দাবি করো তুমি তরিকতপন্থী, তুমি পীরপন্থী, ভালো, মুখে নাই দাড়ি, শয়তানের ঘর হলো তোমার বাড়ি। এই হচ্ছে তোমাদের অবস্থা। চাহাবাজি করে সংসদের টাকাগুলি নষ্ট করে লাভ নাই। আর সংসদে দেশ গঠনের চিন্তা না করে 71-এর চেতনা, তো 71-এর চেতনা যারা খুনিদের বিচার করো না কেন? 71-এর চেতনা দর্শনের বিচার করো না কেন? আমাদের বিক্রমপুর ভাই জেলখানা, নির্দোষ মানুষরা জেলখানায়, অথচ আগের অপরাধীরা দর্শন, খুন, গণহত্যার সাথে জড়িত, এদের বিচার করছো না কেন? কেন এদের বিচারগুলি করছো না? 71-এর চেতনা। আর দেশ কি কোনো স্বাধীন হয় নাই? 71-এর চেতনা। কেউ তো মুক্তিযোদ্ধার এই দেশকে স্বাধীন হয়েছে কেউ অস্বীকার করে না, গণ অভ্যুত্থান এটাও কেউ অস্বীকার করে না। এখানে এইগুলি সংসদের মধ্যে অযথাতে অপচয় করছো। নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। তো সুতরাং এখানে কার্যকরী কথা বলতে ওসমান হাদির কথা বলেছেন অনেকেই, ওসমান হাদির বিচার চেয়েছে। এবং এমপি হামজালা ভাই তিনি কাদিয়ানীদেরকে কাফের এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কুরুচিত তাদের মৃত্যুদণ্ড চেয়েছেন। কই তোমরা নেতা তো মুসলমান, কই সমর্থন জানিয়েছে? জানায় নাই। কি আজীব ব্যাপার। গণঅভ্যুত্থানের পরে একটা নেতা কাঁদতে শেষ। এই বাচ্চাগুলি জীবন দিয়েছে, এই বাচ্চাগুলি না থাকলে আমরা ধান ক্ষেত থেকে, পাট ক্ষেত থেকে, বিভিন্ন ক্ষেত থেকে আমরা উঠে আইসা আমরা খোলা মনে ময়দানে কথা বলতে পারতাম না। কিন্তু গণঅভ্যুত্থানের পরে সমস্ত দলের নেতা কর্মী দেখি সোহরাওয়ার্দীর উদ্যানে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে ওমা যখন ক্ষমতা রদবদল হয়ে গেল, নির্বাচন হয়ে গেল, শেষ পল্টিবাজি শুরু। তো মুনাফিক কারে কয়? মুনাফিক কারে কয়? আগের কথার সাথে পরের কথা যার মিল নাই সেই তো মুনাফিক। কথা মিথ্যা বলা, ওয়াদা খেলাপ করা। যতগুলি ওয়াদা দিয়েছে মানতে পারবেন তো? মানতে না পারলে ওয়াদা দিতে বলে নাই আল্লাহ সাল্লাম। মানতে পারলে ওয়াদা দিতে বলেছেন। কিন্তু ওয়াদার নামে এই দেশে যেভাবে ধোঁকাবাজি দেওয়া হয় মানুষদেরকে, জনগণকে যেভাবে ধোঁকাবাজি দেওয়া হয়, মানুষকে যেভাবে প্রতারণার ফাঁদে ফেলানো হয়, তো জাতি বুঝবে না। কারণ জাতি যেমন হবে শাসক তেমন হবে। কারণ জাতি তো দুর্নীতি বা সুদখোর ঘুষখোর সাথে জড়িত, এখন ভাই বোনের জায়গা জমি মেরে খায়, টাকা পয়সা মেরে খায়, এগুলো জড়িত। তো জাতি তো নোংরা জাতি, তো নোংরা জাতি কার ভালো শাসক পাইব নাকি? জাতি তো নিজের ইচ্ছা থেকে পরিবর্তন হতে চায় না। চোখের সামনে অন্যায় হচ্ছে, প্রতিবাদ করতে রাজি নয়, এবং যারা প্রতিবাদ মামলাতে জেলখানে ঢুকাই দেওয়া হয়। এটাই কি 71-এর চেতনা? 71-এর চেতনা কি দর্শনকারীকে সমর্থন করা, খুনিদেরকে সমর্থন করা, চাঁদাবাজদেরকে সমর্থন করা? এটা কি 71-এর চেতনা? কত 71-এর চেতনা? হাসিনা জীবনে পতন হইত। হাসিনা এই যে কাজ করছে, বাকি সরকারের এই পৃথিবীতে বাংলাদেশে কারোই চিন্তাই ছিল না। মেট্রো রেল করা, কর্ণফুলী টানেল করা, পদ্মা সেতু করা, ঠিক আছে, এরপরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এইগুলি কারো মাথায় ছিল না, সে করে গেছে। কিন্তু সে যদি বিএনপি, জামাত, মিথ্যা হামলা মামলা, হয়রানি, গুম খুন, হত্যা না করতো, তাহলে তো হাসিনা আজীবন থাকতে পারত। আমাদের দেশে আসলে এন্টারটেইনমেন্ট বলতে কিছু নাই। আমরা একসময় সিনেমা দেখতাম, নাটক দেখতাম। বাংলাদেশের নাটক এখন তেমনটা হয় না, সিনেমা তো একদম ধ্বংস হয়ে গেছে। মানুষের এন্টারটেইন করবার কোনো খুব একটা জায়গা নাই। একটা জায়গা আছে, সেটা হলো ফেসবুক, ইউটিউব, এটা নিয়ে মানুষ পড়ে থাকে। কিন্তু ইদানিংকালে আরেকটা মাধ্যম আমাদের কাছে চলে আসছে, দ্যাট ইজ সংসদ। সংসদের যদি আপনি জমানাগুলো সংসদ দেখেন, তাহলে একটা যে কোনো ফুল লেন্থ সিনেমার চেয়ে অনেক ভালো লাগবে আপনার। এবং সেখানে যদি নায়ক সুলভ কেউ হয়, আমাদের আজকের নায়ক মানে গতকালকে যেটা সংসদ হয়েছে সেটা হলেন অ্যাডভোকেট ফজলুর রহমান। উনি গতকালকে সংসদটাকে একদম কাঁপিয়ে দিয়েছেন। এমন মানে আগল ঝরা বক্তৃতা উনি দিয়েছেন যে গতকালকে থেকে শুরু করে আজকে অবধি আপনি যদি লিখুন যে আজকের সংসদ, দেখবেন সমস্ত কন্টেন্টগুলোই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের। মানে একটা এমন অভিনয় উনি করেছেন যেখানে একটি সিনেমা যেমনটি চলে তার নায়কের অভিনয়ের উপরে, ঠিক তেমনি ফজলুর রহমান সাহেবের অভিনয় ছিল একদম নাম্বার 1 সুপারস্টারের মতো। ওনার বাচনভঙ্গি, ওনার ডায়লগ ডেলিভারি, ওনার এক্সপ্রেশন, ওনার ভয়েস ডেলিভারি, ভয়েস মডুলেশন, যেটা দেখার মতো এবং যেটা যে কোনো বড় সিনেমার আর্টিস্টের অভিনয়কে হার মানিয়ে দেবে। চলুন একটু দেখি। বগুড়ার মহাস্থানগড় পুণ্যবর্ধনের রাজধানী স্থাপন করে বাঙালির দেশে শাসন শুরু করেছিল। তারপরে সেন শাসন থেকে ধরে সর্বশেষ মুঘল শাসনের পরে
যখন 1757 সনে মির্জাফরের বিশ্বাসঘাতকতায় সিরাজউদ্দৌলার পতন হয়েছিল, নীল সাহেবদের অত্যাচারে যখন মানুষ জর্জরিত হয়েছিল, 1770 সন যাকে বলা হয় 74-এর মন্বন্তর, সেই সময় যখন বাংলার 1/3 লোক না খেয়ে মরেছিল, নীল সাহেবদের অত্যাচারে যখন বাংলার মায়েরা কেঁদে কেঁদে ছড়া বলতো, ছেলে কোনালো পাড়া জোড়ালো বর্গিয়ে লদেছে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে, ধান ফুরালো পান ফুরালো খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করে রসুন বুনেছি, সেই যে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধে বাংলার মানুষ কি বুঝলেন? নেতৃত্ব দিয়েছিল। কি বুঝলেন? কি তার বাচন ভঙ্গি দেখছেন? নবাব সিরাজদৌল্লার অভিনয় করছিল আমাদের আনোয়ার হোসেন সাহেব। আমার মনে হয় ওনার চেয়ে কোনো কিছু কম নয়। আমার মনে হয় ফজলুর রহমান সাহেব ছোটবেলায় হোক বা যৌবন বয়সে হোক, উনি নাটক, থিয়েটার বা কবি গান বা বাউল গান যে কোনো একটা ভালো সংস্কৃতির সাথে উনি জড়িত ছিলেন, নইলে এত সুন্দর ডেলিভারি উনি দিতে পারেন না। আসলে ফজলুর রহমান সাহেব অনেক কথা বলেছেন, আপনারা অনেক হয়তো শুনেছেন বা অনেক হয়তো দেখেছেন। আমি তার কিছু কথার পোস্টমর্টম করবার জন্য বসেছি। যে সমস্ত কথা উনি বলেছেন, কিছু যুক্তিসঙ্গত কথা আছে, কিছু অযৌক্তিক কথা উনি বলেছেন, কিছু মিথ্যাচার উনি করেছেন, যেটা তার করা উচিত। উনি একজন প্রবীণ রাজনীতিবিদ। ওনার জীবন শুরু হয়েছিল ছাত্রলীগ থেকে, সে ছাত্রলীগ থেকে তারপর আওয়ামী লীগ থেকে চলে গিয়ে কাদের সিদ্দিকীর পার্টি, আরো কোন একটা পার্টির শেষ পর্যন্ত যে উনি থিত হয়েছেন বিএনপিতে। ভালো, বিএনপির প্রশংসা করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে যদি উনি কোনো কথা গোপন করেন, তাহলে কি আমরা ধরে নিতে পারবো যে উনি একজন রিয়েল মুক্তিযোদ্ধা, যিনি মুক্তিযোদ্ধার আসল ঘটনাগুলোকে বিকৃত করে বলছেন? দেখুন, উনি মুক্তিযোদ্ধা সম্পর্কে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি কথার উদ্ধৃতি দিয়েছেন, সেখানে আবার কিছু কথা উনি গোপন করেছেন। ভিডিওটি একটু দেখুন। 1971 সনে আমাদের নেতা সেই শহীদ জিয়াউর রহমান বলেছিলেন প্রথম নিজের নামে, আই শহীদ জিয়া, আই মেজর জিয়া ডু হিয়ারবাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, প্রথম নিজের নামে পরে বঙ্গবন্ধুর নামে। দেখেন, এখানে উনি কোনো ট্যাক্টফুলি তার চাকরি বাজাবার জন্য কেমন ট্যাক্টফুলি কথাটা বললেন। হ্যাঁ, উনি যেটা বললেন সেটা হলো যে উনি বলতে চাচ্ছেন যে মেজর জিয়া ডিক্লেয়ার করেছেন, আমরা সবাই জানি, সবাই শুনেছি। কিন্তু এর সাথে সাথে একটি কথা উনি বলেছেন, অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটাকে উনি কেটে দিয়েছেন, কেটে দিয়ে বলছেন পরে উনি বঙ্গবন্ধুর নাম বলেছেন। কেন ফজলু সাহেব, আপনি পুরো যে ভাষণটা উনি দিয়েছিলেন, আই মেজর জিয়া হিয়ার ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, বলতে আপনার লজ্জা লাগছে না? চাকরিটা যদি চলে যায়, যদি ওখানে যে বসে আছে আপনাদের সংসদ নেতা উনি যদি বাইন করেন, লাভ নাই ভাই। মুক্তিযোদ্ধাদের কথা যদি বলেন, মুক্তিযুদ্ধের কথা যদি বলেন, তাহলে পুরোটা বলবেন, জাতিকে বিভ্রান্ত করবেন না। আপনারা সবাই বলছেন, আমরাও জানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিক্লেয়ার দিয়েছিল, কিন্তু কার হুকুমে দিয়েছিল সেটা কেটে দিয়েছেন। এই সংস্কৃতি তো আমরা দেখে আসছি, আওয়ামী লীগের সময় দেখেছি। শুধু জিয়াউর রহমান সাহেব বলেছেন আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, মাঝখানে জিয়াউর রহমান সাহেবের কথাটা কেটে দিয়েছে। মানে জিয়াউর রহমান সাহেব যে বলেছিলেন আই মেজর জিয়া ডিক্লেয়ার, এটা আওয়ামী লীগ কেটে দিয়েছিল, আর এখন আপনারা বিএনপি আসার পরে বঙ্গবন্ধুর নামটা কেটে দিচ্ছেন। এইভাবে ইতিহাস বিকৃত করে কি লাভ ফজলু সাহেব? আপনি অনেক বড় একজন মুক্তিযোদ্ধা, আপনার কাছ থেকে যদি সত্য ঘটনাগুলো আমরা জানতে না পারি, আপনি যদি ঘটনাগুলোকে বিকৃত করে আমাদের কাছে উপস্থাপন করেন, তাহলে আমরা কার কাছ থেকে জানবো? এই পরবর্তী প্রজন্ম কার কাছ থেকে শিখবে মুক্তিযুদ্ধ কি, মুক্তিযুদ্ধ কারা করেছিল, মুক্তিযুদ্ধে কে ডিক্লেয়ার দিয়েছিল, মুক্তিযুদ্ধের আসল নায়ক কে? এগুলো বলবেন। কিন্তু ওনার দলের লোকজন এখানে বসে আছে, তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে, উনি একটি তারা নাকি সভ্য, তারা নাকি ইসলাম, এবং উনি যে বলতেছে, উনি বললো যে আমার দাড়ি পাকা, আমার চোখের দেখেন, উনি মানে ফজলুর সাহেবের যে বয়স হয়েছে তার বড় প্রমাণ হলো উনি নিজে বলতেছেন যে বিরোধী দলে যারা বসা আছে তারা আমাকে ফজা পাগলা বলে। আচ্ছা ভাই, আমাকে যদি কেউ গালি দেয়, আমি কি এটা জনসমক্ষে এসে বলবো, এই সংসদে এসে বলবো যে সংসদ সারা দেশের মানুষ দেখছে, বিদেশ থেকে আমরা দেখছি, আপনাকে যদি কেউ ফজা পাগলা বলে গালি দিয়ে থাকে, সেটা কারা দিয়েছে? এই যে 77 জন বসে আছে বিরোধী দলে, তাদের মধ্যে কেউ বলেছে? আমির সাহেব বলেছে, নাহিদ বলেছে, বা হাসান আব্দুল্লাহ বলেছে, আখতার হোসেন বলেছে, শাহজাহান চৌধুরী সাহেব বলেছে যে এর নাম ফজা পাগলা? কখনোই বলেনি। আপনাকে ফজা পাগলা বলেছে একটি গোষ্ঠী, যারা ইউটিউব করে, যারা কন্টেন্ট ক্রিয়েটার, তারা বিভিন্ন সময় বিভিন্ন কারণে আপনাকে এই টাইটেলটা দিয়েছে, আপনি সেই টাইটেলটা এসে দিয়ে দিলেন ইসের কাঁধে। এরপরে কি হলো দেখছেন তো? এরপরে বন্ধুরা জানেন, এরপরে মাননীয় স্পিকার বলেছেন, ওই আমরা তো কখনো শুনিনি, কারণ সংসদে তো বলা হয় আপনি বাইরের কোনো আলোচনা এনে সংসদে উপস্থাপন করবেন, এটা তো সংসদের নিয়মের বাইরে। আপনি একজন পুরাতন এবং বিজ্ঞ সাংসদ, আপনি এই কথাটা বলে আপনার দলের লোক হাসাহাসি করছে, এতে করে কি আপনার খুব ভালো হয়েছে বা আপনি কি খুব লাভবান হয়েছেন? এত সুন্দর বক্তৃতার মধ্যে আপনি এমন একটা কথা বলেছেন যে সংসদে একটা কমেডি সিন হয়ে গেল। সিনেমায় যেরকম ড্রামা থাকে, সাসপেন্স থাকে, কমেডিও থাকে, কারণ কমেডি না থাকলে মানুষ আমার সিনেমা দেখতে চায় না। আপনি টোটাল একটা কমেডি করলেন। আমি যে কথাটা বলতে চাইছিলাম, উনি দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন, এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না, আর শহীদ পরিবারের লোক, মাননীয় সদস্যবৃন্দ, এরপরেই একটা বেশ ঝামেলা শুরু হয়ে গেল। উনি একটা বেশ অবজেকশনেবল কথা বলেছেন যে মুক্তিযোদ্ধার পরিবার কখনো জামাত করতে পারে না। কিন্তু ফজলু সাহেব, আপনি ভুলে গেছেন রাজাকার যারা ছিল বাংলাদেশে। আপনাদের ভাষণ অনুযায়ী আজকে যারা এই 77 জন বসে আছে, এর মধ্যে কেউ রাজাকার নাই। যারা রাজাকার ছিল, যদি তাদের পূর্ববংশীয়, তারা মারা গেছেন।
কিন্তু আজকে যারা বসে আছে তারা কেউ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলেনি, কারণ তাদের বয়সই হয়নি। আপনি যেভাবে বলছেন যে মুক্তিযুদ্ধের যারা শহীদ পরিবার তারা জামাত করতে পারে না, তাহলে আমি যদি আপনাকে প্রশ্ন করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট হলেন তার প্রধানমন্ত্রী কে ছিল? বন্ধুরা আপনারা জানেন কিনা জানেন, তাদের প্রধানমন্ত্রী ছিল শাহ আজিজুর রহমান, একদম নাম করে রাজাকার ছিলেন। তখন তো আপনারা কেউ কিছু বলেননি। আমার যাকে খুশি তাকে ভালোবাসবো। বাংলাদেশের অনেক হিন্দু ধর্মাবলম্বী বিএনপি করে, বাংলাদেশের কিছু হিন্দু ধর্মাবলম্বী জামাতকে সাপোর্ট করে, বাংলাদেশের অনেক খাঁটি মুসলমান আওয়ামী লীগ করে। এটা কোনো কথা হলো না ফজলুল সাহেব। আপনার মতো একজন অভিজ্ঞ সাংসদের কাছ থেকে এ ধরনের কথা আমরা আশা করতে পারি না। এরপর কি হলো? মাননীয় স্পিকার আর সংসদটাকে কন্ট্রোল করতে পারলো না। আপনি যখন এত বড় একটা ব্লেম দিলেন তখন সংসদে শুরু হয়ে গেল অ্যাকশন। মাননীয় সদস্যবৃন্দ, দয়া করে বসুন। মাননীয় সদস্যবৃন্দ বসুন। মাননীয় স্পিকার দাঁড়িয়ে গেছেন। বসুন, মাননীয় সদস্যবৃন্দ বসুন। বসছে না কেউ, মানে একটি সিনেমা, সবকিছু আছে। মাননীয় সদস্যবৃন্দ, সারা জাতি দেখছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে। সবাই আপনারা নির্বাচিত সদস্য, এখানে সবাই জনগণের ভোটে নির্বাচিত সদস্য। আমি প্রতিদিনই বলি যে রুলস অফ প্রসিডিউর বইটা একটু পড়েন। যদি এই সংসদ যদি বিধি মোতাবেক পরিচালিত না হয়, এটি আর জাতীয় সংসদ থাকবে না। সুতরাং সামান্য কারণে উত্তেজনা সৃষ্টি করা ঠিক নয়। প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে। যদি সরকারি দলের কোনো সদস্য দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা শুনেছেন। আপনাদের মতামত জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন, আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।